হুমায়ুনুরের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই হাসনাত আবদুল্লাহর কে ট্যাগ করে যে নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসটা আপনি নিশ্চয়ই দেখেছেন। এক ধরনের প্রশ্ন আছে যে লিখত দোকান খোলা শুরু করেছে হাসনাত আবদুল্লাহ, কই? কেন এই ধরনের বক্তব্যকে আপনি আসলে কিভাবে দেখছেন? আওয়ামী লীগের দোকান খোলা না খোলার বিষয়টি আসলে, বা অফিস? ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় সহ-আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির স্ট্যাটাসটা আমি যতটুকু না দেখেছি তার চেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে এই ইলেকশন পরবর্তী সময়ে আমরা দেখলাম অতি দ্রুততার সাথে অ্যাটলিস্ট 16টা জেলায় আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দিয়েছে। এটা নিয়ে যখন সরকারের বিভিন্ন মুখপাত্র যারা আছেন, যারা নামে বেনামে সরকারকে এবং সরকারের যে রাজনৈতিক দল তাদেরকে ডিফেন্ড করে থাকেন, তাদের সামনে যখন আলোচনাটা হয় তখন তারা দায় এড়াতে চায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদের সহযোগিতা বা তাদের সম্মতি ছাড়া একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশে তাদের অফিসিয়াল কার্যক্রম চালাতে পারে কিনা, বা তাদের অফিস মানে তো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম জি একটা রাজনৈতিক স্থগিত, হ্যাঁ ওটাই বলছি, সরি। তো যেই রাজনৈতিক সংগঠনের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাদের অফিসের কাজ কি? অফিসিয়াল কাজ করা। সো সেই অফিসিয়াল কাজ করার জন্য তাদের অফিসগুলো খুলে দেওয়ার যে প্রশ্নটা, সেইটা সরকারের একেবারে স্পষ্ট যদি না থাকে, ধরেন স্পষ্ট যদি সরকারের সহযোগিতা না থাকে, এটা একেবারে মাত্র দায়িত্ব নিয়ে আসা সরকারের কাছে এইটা তারা দায় এড়াইতে পারবে না। কারণ কি জানেন? কারণ কিন্তু তারা কেন এটা করবে আমি বলছি, ধরেন সবকিছুই তো ডিল। হাসনাত আবদুল্লাহ আজকে লিখেছে বোধহয় কোথাও, আমি পড়ছিলাম। এখন সমস্যাটা কি জানেন? ডিলটা কি? সমস্যাটা আমি আপনাকে ভেঙেই বলছি। ধরেন সরকারের তো এইটাও দায়িত্ব যে এতগুলো আহত নিহত যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, ইনক্লুডিং হাদি হত্যা, তাদের বিচার নিশ্চিত করা। এবং সরকারের সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ অফিস খুলতে পারে না, এটা জনগণ সাদা চোখে বোঝে। এবং সরকার যদি বলতে চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য আপনি বলছেন যে এইটা তারা সহযোগিতা করতে চায় না, এই ধরনের তো নিয়ে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাচ্ছেন। একটা সরকার মাত্র 1 সপ্তাহের মতো হয়েছে, তারা 1 সপ্তাহ 10 দিনের মতো হয়েছে তারা দায়িত্ব হয়তো পেয়েছেন, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু জনগণ কি তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে? তারা যদি সহযোগিতা না করে থাকে, তারা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কাজ কি করার কথা? এটা আমার প্রশ্ন। আমার সহ আলোচক জনাব আব্দুল নূর তুষার সাহেব খুবই স্পষ্ট প্রশ্ন করেছেন যে আইনের চোখে যদি অভিযুক্ত তার অপরাধ প্রমাণিত না হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যায় কিনা, এবং তাদের যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আছে সেইটা কতটা লিগালি ভ্যালিড। আমি যেহেতু একজন আইনজীবী, আমি আইনের ব্যাখ্যাটুকু আগে দেই, তারপর বাকিটুকু বলছি। আওয়ামী লীগ হত্যাযজ্ঞ চালিয়েছে কি চালায় নাই, এটা তো সবাই সাদা চোখে দেখতে পেয়েছে, তাই না? তারা স্পষ্ট নির্দেশনা দিয়ে এতগুলো মানুষকে হত্যা করেছে এবং এখন পর্যন্ত তাদের হত্যাযজ্ঞের যেই প্ল্যানিং, সেটা ওপেন অ্যান্ড ক্লিয়ার টু এভরিওয়ান। শেখ হাসিনা নিজে বলেছে যে আগের আমলে উনি উন্নয়নের পরিকল্পনা করেছেন এবং এখন উনি মাঠ সাফ করার পরিকল্পনা করবেন। তো এই জায়গায় এসে আদালত কি করতে পারে সেইটার বক্তব্যটা আমি আপনাকে স্পষ্ট করছি। ধরেন একটা জমি জমা নিয়ে বিরোধের মামলা, দুই পক্ষে দাবি করছে, দুই পক্ষ এই জমিটা দুই পক্ষেরই। তখন কোর্ট কিন্তু ইন্টারিম অর্ডার দিতে পারে এবং ওই জমির ফার্দার কোনো ট্রান্সফার বা কোন জমি নিয়ে স্থিতাবস্থা দেয়া, যে জমি যে যার দখল আছে তার দখলেই থাকবে, এটাও দিতে পারে। অথবা জমি কারো কাছে বিক্রি করতে পারবে না, সেই স্টে অর্ডারও দিতে পারে। এটা তো প্রচলিত। একটা বিচার চলমান থাকা অবস্থায় একটা স্টে অর্ডার দেয়া যেমন প্রচলিত একটা ব্যবস্থা, একইভাবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যখন একটা বিচার প্রক্রিয়া চলমান আছে, যেটা দৃশ্যত সারা বাংলাদেশের মানুষ খালি চোখে দেখেছে যে কিভাবে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ শিশুকে পর্যন্ত হত্যা করা হয়েছে, সেই বিচারটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করা, এটা আইনগতভাবে একটা প্রচলিত প্রথা। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। দ্বিতীয় যেইটা বক্তব্য, সেটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি আপনি সহিংস হতে পারেন কিনা। যেইটা নিয়ে বলা হচ্ছিল যে 32 ভাঙ্গা, ইউনূস সরকারের আমলে নানানভাবে নানান লোক মব ক্রিয়েট করা নিয়ে নানান জায়গায় কথা হচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে এখন পর্যন্ত
এনসিপি থেকে আমরা বারবার করে বলেছি, শুরুতে ইন্টারিম গভর্নমেন্ট এই প্রথম যখন দায়িত্ব নেয় তখন আইন শৃঙ্খলার আসলে কোনোভাবেই তারা কন্ট্রোল নিতে পারে নাই, কিন্তু পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের এটা দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা কন্ট্রোল করা, এবং এই যে কোনো জায়গায় যে কোনো কিছু হলেই যে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা স্টপ করা তাদের দায়িত্ব ছিল, যেটা তারা ব্যর্থ হয়েছে। এবং আমরা বারবারই মানুষকে বলেছি যে এই যে ধরেন কিছু হলেই এনসিপির উপরে দায় চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা যে আইন বহির্ভূতভাবে কাউকে হত্যাযোগ্য করে তোলা বা কারোর প্রতি সহিংস আচরণ করার বিরুদ্ধে, এটা আমরা বারবার স্পষ্ট করেছি। শুধু তাই না, আমরা এটাও বলেছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগ যারা করেছে তাদের মধ্যে যারা সত্যিকারের দোষী তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, এবং বিচার কার্যক্রম শেষ হওয়ার পরবর্তীতে তাদেরকে কিভাবে সোসাইটিতে রিইনস্টেট করা হবে, সেইটার কি প্রক্রিয়া হবে, সেইটা নিয়ে যাতে আলোচনা হয়, সেই দ্বার যাতে উন্মোচন হয়, সেই কথাটা আমরা বারবার উল্লেখ করেছি। আপনাদের কথা আমরা বারবার শুনছি। আরেকটি আপনি কথা বলছিলেন যে ডিলের কথা বলছিলেন, যে ডিলটা আসলে কি, কার সঙ্গে কিসের ডিল? দেখেন, ডিল ছাড়াও সরকারও বা আসলে তাদেরকে সেই সুযোগটা কেন দিবে? নির্বাচনের আগে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলকেই দেখেছি যে কম বেশি আওয়ামী লীগের ভোটারদের ভোট টানার জন্য একটা চেষ্টা তারা করেছে, যেটা বিএনপিকে যেটা দেখেছি যে সরাসরি বিএনপির রাজনৈতিক নেতারা, যোগ করি, এটা তো আসলে সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভোটারদের ভোট টানার জন্য গিয়েছে, আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে। জি হ্যাঁ, সবাই বলেছে আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ভোট তারা চায়, আওয়ামী লীগের বিষয়ে যার যার অবস্থান তারা স্পষ্ট করেছে, সেই অনুযায়ী আওয়ামী লীগের যারা সমর্থক আগে ছিলেন তারা তাদের পছন্দ অনুযায়ী ভোটটা দিয়েছেন, তাই না? তো তাদেরকে কারা সবচেয়ে বেশি কমফোর্ট দিয়েছে, কারা সবচেয়ে বেশি ইমিউনিটি এনশিওর করার কথা কমিট করেছে, ভোটটা তারাই বেশি পেয়েছে, তাই না? এটাই তো বাস্তবতা। তো এখন এটা তো এখন খোলা চোখে দেখা যাচ্ছে যে কে কি লাইসেন্স দিয়েছে। ধরেন আমি যেই জায়গায় কাজ করি সেই জায়গায় ডিলটা কি হয়েছে যে, আচ্ছা ধরেন যদি এই ভোটটা যদি অন্য পক্ষে বেশি পড়তো তখন কি এটা বৈধ হতো? আমি আমার রাজনৈতিক যে দলটা সেই দলের অবস্থান কিন্তু স্পষ্ট করেছি। আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার হইতে হবে। ঢালাওভাবে আপনি একটা জায়গায় একটা মামলায় আপনি 500 জনের নাম দিয়ে দিলেন, তাহলে কিন্তু হইল না। আপনি যারা যারা সম্পৃক্ত তাদের নাম দিয়ে তাদের বিচার এনশিওর করতে হবে। আপনি যখন মামলার কার্যক্রম এবং তদন্ত কার্যক্রম যখন সুষ্ঠু না হবে তখন প্রকৃত বিচারও হবে না, এবং আলটিমেটলি যারা ভুক্তভোগী তারা এই সমস্যার কারণে তারা বিচারের দ্বার থেকে ফেরত আসতে হবে, তারা সুবিচার পাবে না। এবং ন্যায় বিচার এনশিওর করার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এবং সুষ্ঠু বিচার তদন্ত হওয়া এটা খুবই প্রয়োজনীয়। আপনি দেখেন যেই কথাটা তুষার ভাই বলছিলেন, আমার না একটু দুঃখ লাগে। ধরেন আমরা কিছু জায়গায় একেবারে জিরো টলারেন্স না দেখালেই না, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনি হাসনাত আব্দুল্লাহ বলেন, সালেউদ্দিন সিফাতের কথা বলেন, আপনি তাদের কথা ফেলে দিতে পারবেন না। আপনি যেই কথাটা বলছেন যে অমুক অভিযুক্ত, কিন্তু তার নামে এখনো বিচার কার্যক্রম শেষ হয়নি দেখে আমি তাকে দোষী সাব্যস্ত করতে পারি না। যেই ফয়সাল অস্ত্র মামলায় অভিযুক্ত ছিল তার জামিন করানো হয়েছে এবং বের হয়ে সে কি করেছে, বের হয়ে সে হাদিকে হত্যা করেছে। সেই লোক একই দিনে হত্যা করে কার সহযোগিতায় এই বর্ডার ক্রস করেছে সেইটাও দেখার বিষয়। আমরা কিন্তু সেইটা স্পষ্ট না, কাদের সম্পৃক্ততা ছিল সেইটাও স্পষ্ট না, সেইটা নিয়ে আমরা দাবি তুলেছি। কিন্তু আপনি যখন একজন অপরাধীকে বারবার তার অপরাধের মাত্রা বিচার না করে তাকে যখন খোলা মাঠে অপরাধ করতে ছেড়ে দিবেন তখন অপরাধের মাত্রা বাড়তেই থাকবে। পরশুদিন রাতের ঘটনা বলি, জনাব সালেউদ্দিন সিফাত আমাদের দলের যুগ্ম সদস্য সচিব, উনি 21শে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন, ধরেন আমি যদি আমার পেশাজীবী সংগঠনের কথাই বলি, আওয়ামী লীগের যে সংগঠনের নাম ছিল সেটা ছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। তার আগে তার আরেকটা ছিল সম্মিলিত আইনজীবী পরিষদ, ওইটা আওয়ামী লীগ সমর্থিত একটা আইনজীবী পরিষদ। ওনারা ফুল দিতে গিয়েছেন শহীদ মিনারে, যে কেউ ফুল দিতে যেতে পারেন, এই বিষয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই। এটা মানুষের কাছে ভুল মেসেজ যেতে পারে। আমার যারা সুপ্রিম কোর্টে যারা আমার সহকর্মী আছেন তারা আমি দেখলাম যে ফেসবুকে এটা লিখেছি বলে আমাকে ভীষণভাবে গালাগালি করছে। ধরেন তারা যে পেশা 5ই আগস্টের পর থেকে একেবারে হাতে গোনা যারা অন্যায় অপরাধ করেছে তারা ছাড়া সুপ্রিম কোর্টের সমস্ত আওয়ামী সমর্থিত আইনজীবীরা কিন্তু প্র্যাকটিস করছে। একটা একদম স্পেসিফিক্যালি যারা ভোট চুরি করা, সহিংসতা করা এগুলোর সাথে জড়িত ছিল না, তারা ছাড়া আওয়ামী লীগ সমর্থিত প্রত্যেকটা আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছে, এবং তাদের কারোর সাথে আমরা কেউ কখনোই দুর্ব্যবহার করি নাই।
আমার প্রশ্ন হচ্ছে তারা যখন ফুল দিতে গিয়েছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। একজন সাধারণ মানুষ উনি লিখেছে, ওখানে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন, যে উনি ওনার আবেগের জায়গা থেকে লিখেছেন যে এইখানে আওয়ামী লীগ ফুল দিতে আসতে পারবে না, এরকম কিছু একটা। সেইখানে আওয়ামী লীগের কয়েকজন তার সাথে যেই আচরণ করেছে, যেই দুর্ব্যবহার করেছে এবং যেই সহিংস আচরণ করেছে, সেইটা নিয়ে জনাব সালেউদ্দিন সিফাত প্রশ্ন তুলেছিলেন। শুধুমাত্র এইটা করার কারণে সালেউদ্দিন সিফাতকে যেইভাবে সেই রাতে হত্যাযোগ্য করা হয় এবং তার নামে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে তার ব্যক্তিগত পরিচয়, ফোন নাম্বার, তার বাবার নাম, তার বাড়ির ঠিকানা এবং প্রত্যেকটা জিনিস পাবলিক করে দেয় এবং তাকে হত্যা করার হুমকি প্রদান করা হয়। শুধু তাই না, আমরা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি যেখানে বসে আছি, এখন পর্যন্ত তার মোবাইলে অজস্র ফোন, অজস্র থ্রেটস আসছে এবং এইটা স্পষ্টভাবে আসছে। এবং যারা এগুলো করছে তারা কি সবাই বাইরে থেকে করছে? তারা তো বাংলাদেশে অবস্থান করে করছে। কেন করছে? শুধুমাত্র আওয়ামী লীগকে তারা, আওয়ামী লীগের বিরুদ্ধে, এই সহিংসতার বিরুদ্ধে আপনার কাছ থেকে আমরা আরো শুনবো। তুষার ভাই এই বিষয়ে বলতে চাচ্ছিলেন, আমি বিরতির পর তুষার